প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রিন চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মুনির হায়দার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। এবং আমার সঙ্গে আজ দুজন অতিথি যোগদান করবেন। তারা কথা বলবেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে নতুন সরকার আগামী জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করবে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ যে সরকার এরই মধ্যে নির্বাচিত হয়েছে, জো বাইডেন কমলা হ্যারিস সরকার, সেই সরকারের দায়িত্ব গ্রহণের পর মানে বাইডেন যুগে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার নীতি কৌশল কি হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কথা বলবার জন্য আমাদের সঙ্গে দুজন বিশেষজ্ঞ অতিথি যোগ দিচ্ছেন। আপনারা তাদের মধ্যে অন্তত একজনকে চেনেন। আছেন গৌতম দাস, জাতিসংঘের সাবেক কর্মকর্তা এবং তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির একজন খুবই বিশেষজ্ঞ বিশ্লেষক। এবং আমাদের সঙ্গে আছেন গৌতম দাস, যোগদান করছেন ঢাকা থেকে, এবং আমাদের সঙ্গে যোগদান করছেন ডক্টর মারুফ মল্লিক, জার্মানির বন থেকে, এবং তিনি একজন আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষক। বাংলাদেশ পরিস্থিতি নিয়েও তিনি গবেষণা করেন, লেখালেখি করেন। তিনি গবেষক এবং বিশ্লেষক। ডক্টর মারুফ মল্লিক এবং গৌতম দাস, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনাকে প্রথম প্রশ্ন, ডক্টর মারুফ মল্লিক গ্রিন চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন, সুতরাং তাকে দিয়ে আজ শুরু করি। বলা বাহুল্য, বলে রাখা দরকার যে ডক্টর মল্লিক তিনি একসময় আমার সহকর্মী ছিলেন, মানে আমরা দুজনের সহকর্মী ছিলাম। তিনি বাংলাদেশে একসময় একজন সক্রিয় সাংবাদিক রিপোর্টার ছিলেন। তারপরে পড়াশোনার সূত্রে তিনি ইউরোপে চলে যান। এখন সেখানেই গবেষণা এবং শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। তো ডক্টর মারুফ মল্লিক, আমরা বলেছি আলোচনা করব যে যুক্তরাষ্ট্রের যে নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে জানুয়ারি মাসের 20 তারিখে, যদিও সেই দায়িত্ব গ্রহণকে ঘিরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যবস্থায় এক ধরনের অনিশ্চয়তার আভাস এগুলো রয়েছে, কিন্তু তারপরেও বিশেষজ্ঞরা মনে করছেন যে এগুলো শেষ পর্যন্ত আসলে কোনো হালে পানি পাবে না। যিনি নির্বাচিত হয়েছেন বলে এরই মধ্যে নিশ্চিত হয়েছে, তিনি যথাসময়ে দায়িত্ব নেবেন। হয়তো এর ভেতরে আরো অনেক ঘটনা ঘটবে, কিন্তু সেটা আমাদের আজকের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় যে জো বাইডেন কমলা হ্যারিস তারা দায়িত্ব নেবার পর সেই সময়ে এটা তো খুবই স্বাভাবিক যে বর্তমান যারা ক্ষমতায় আছেন, ডোনাল্ড ট্রাম্পের সরকার, তাদের নীতি এবং কৌশলের অনেক কিছুই হয়তো পরিবর্তিত হতে পারে। তো সেক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরবর্তী নতুন সরকারের নীতি কি হতে পারে বলে আপনার বিশ্লেষণ আপনি যদি একটু জানান। ধন্যবাদ মনির ভাই, আপনার সঙ্গে আসলে আমরা আসলে এইভাবে কথা বলছি, ভালো লাগছে। আমরা একসঙ্গে ঢাকায় কাজ করেছি, তো আমারও খুব ভালো লাগছে। আপনি যেটা বললেন যে বাইডেনের সময় দক্ষিণ এশিয়ার পলিসিটা কি হবে, বাইডেন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রপতি, এই বিষয়ে আমার মনে হয় খুব বেশি সন্দেহ নেই। বিভিন্ন দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীরা তাকে কাউন্টার পার্ট হিসাবে ধরে কিন্তু অভিনন্দন জানাতে শুরু করেছে, এবং সারা বিশ্বে এক ধরনের একটা প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন দেশে। যারা যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ বা যুক্তরাষ্ট্রের মিত্র, সবাই এক ধরনের প্রস্তুতি শুরু করেছে যে বাইডেন যখন আসলে প্রেসিডেন্সিটা শুরু করবেন, কার্যক্রম শুরু করবেন, কিভাবে তার সঙ্গে আসলে বিষয়গুলি নিয়ে লেনদেন হবে, কথাবার্তা হবে। তো সেটা শুরু হয়ে গেছে। আর ট্রাম্পের বিষয়ে ক্ষুদ্র করে একটা কথা বলি, যে ট্রাম্প তার সময়ও খুব পাগলামি করেছে এবং এখনো উনি যথেষ্ট মানে উদ্ভ্রান্তের মতো আচরণ করছেন। শেষ পর্যন্ত হয়তো বা দেখি কি হয়। দক্ষিণ এশিয়ার নীতিতে আমি মনে করি যে বাইডেনের সময় নিশ্চিতভাবেই পরিবর্তন আসবে। ট্রাম্পের সময় যে জিনিসটা ছিল, যে ট্রাম্পের যদি আপনি পররাষ্ট্র নীতিটা অনুসরণ করেন, ট্রাম্পের সময় এক ধরনের ধরেন যে ওইখান থেকে স্পেস বা অন্যদেরকে জায়গা ছেড়ে দেওয়ার একটা প্রবণতা ছিল। আর ট্রাম্প WHO থেকে বেরিয়ে গিয়েছেন। উনি ক্লাইমেটের যে প্যারিস যে কনফারেন্স প্যাক্ট আছে, প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গিয়েছেন। আর এই জায়গাটাই হয়েছে কি, নানা ধরনের ব্যাখ্যা হইতে পারে যে ট্রাম্পের মধ্যে এক ধরনের একটা প্রবণতা ছিল যে ছেড়ে যাওয়া। এখন ট্রাম্প কেন ছেড়ে গিয়েছেন বা অন্যদেরকে বা তাদের যে প্রধান প্রতিপক্ষ, মানে আপনি ছেড়ে যাওয়া বলতে বুঝাচ্ছেন যে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের যে অবস্থান বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বা তৎপরতা, সেগুলোকে আস্তে আস্তে ছেড়ে আসা, গুটিয়ে নেওয়া যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গন থেকে ক্রমশ গুটিয়ে নেওয়া, এটা কি? গুটিয়ে নেওয়া, এক্স্যাক্টলি আপনি এই শব্দটা বলেছেন, যে যুক্তরাষ্ট্রকে
যুক্তরাষ্ট্র খানিকটা পিছিয়ে এসেছে, বা যে বৈশ্বিক যে প্রতিযোগিতা আছে রাষ্ট্রগুলির মধ্যে আধিপত্য বিস্তার বা নিজস্ব হেজিমনিটাকে এস্টাবলিশ করার, ওইখান থেকে যুক্তরাষ্ট্রের এক ধরনের গুটিয়ে যাওয়ার প্রবণতা ছিল। ট্রাম্প কিন্তু খুবই একজন ব্যতিক্রমী প্রেসিডেন্ট ছিলেন যুক্তরাষ্ট্রের। আপনি ডেমোক্রেট বলেন আর রিপাবলিকান বলেন, যেই প্রেসিডেন্ট হয়, ট্রাম্পের সময় আমরা যে কথাটা আপনারা বলেন যারা যুক্তরাষ্ট্রে থাকেন, যে হোয়াইট সুপ্রিমেসির একটা কথা বলে ট্রাম্প, যেটা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য, কিন্তু অন্য রাষ্ট্রপতিদের সময় ছিল কি মানে ইউএস সুপ্রিমেসি, ইউএস সব জায়গায় ডমিনেট করবে, সারা পৃথিবীতে সবগুলি ফ্যাক্টরি বা সেক্টরে তারা ডমিনেট করবে। ওই জায়গা থেকে ট্রাম্প খানিকটা পিছু হটেছিল। না, এটা তো তার একটা ঘোষিত নীতি ছিল যে আমি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট না, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এবং আমেরিকা ফার্স্ট একটা স্লোগান তার খুবই জনপ্রিয়। এখন হচ্ছে কি, আপনি যখন গ্লোবালি বিভিন্ন জায়গায় ডমিনেট করবেন না, ফর এক্সাম্পল ফার্স্ট তো শুধু আর্মস রেসে হয় না, আপনাকে অলিম্পিকে ফার্স্ট হইতে হবে, আপনাকে জলবায়ু চুক্তিতে ডমিনেট করতে হবে, আপনাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেখানে কোভিড ক্রাইসিসে বেরিয়ে গেল ওইখানে থাকতে হবে, নেতৃত্ব দিতে হবে, আপনাকে WTO বিশ্ব বাণিজ্যের ওই জায়গায় থাকতে হবে। এইসব জায়গায় ছিল না। এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে যুক্তরাষ্ট্রের ভূমিকাটা কি হবে দক্ষিণ এশিয়ার নীতিতে, ট্রাম্পের সময় আমরা যেটা দেখেছি, ট্রাম্প কিন্তু দক্ষিণ এশীয় নীতিতে খানিকটা একটু, আমি উদাসীন বলবো না, উনি হয়তোবা ভারত মহাসাগরীয় অঞ্চলের যা রাজনীতি আছে ওই জায়গায় উনি অনেকটা ভারতকে মিত্র হিসাবে দেখেছিলেন। আমি বা অনেকে বলে থাকে যে দিল্লির চোখ দিয়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলে। এটাকে আরো পরিষ্কার করে বলা যায় যে এরকম আনঅফিশিয়ালি বলা হয় যে ভারত, এটা অবশ্য ট্রাম্পের যুগের আগে থেকেই শুরু হয়েছিল, যে দক্ষিণ এশিয়ার ছোট ছোট দেশগুলোকে ভারতের কাছে এক ধরনের লিজ দেওয়া হয়েছে। আবার একজন রাষ্ট্রবিজ্ঞানী তিনি অবশ্য বলেন ফ্রাঞ্চাইজ, তিনি বলেছেন ভারত ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ফ্রাঞ্চাইজ, এরকম একটা অবস্থা ছিল। এটার একটা কারণ ছিল যে যুক্তরাষ্ট্র ওই সময় হয়তো চিন্তা করেছে দক্ষিণ এশিয়ায় যে চীনের যে ক্রমবর্ধমান যে প্রভাব, সেই জায়গাটা হয়তো ভারতকে সঙ্গে নিয়ে তারা মোকাবেলা করবে, যেটা চীনের প্রভাবকে কমিয়ে আনার জন্য। কিন্তু বাইডেনের সময় মনে হয় আমার ধারণা এরকমটা হবে না। যুক্তরাষ্ট্র এই জায়গায়, আমরা যদি গত 10 বছরের দক্ষিণ এশিয়ার রাজনীতি দেখি, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখবো ভারত এক ধরনের নেতৃত্বে ছিল, পিছন থেকে হয়তো বা যুক্তরাষ্ট্র ব্যাক করেছে। কিন্তু এইবার আমার মনে হচ্ছে বাইডেনের সময় এটা হবে না, বাইডেন হয়তো বা নিজেই এই কর্তৃত্বটা নেওয়ার চেষ্টা করবে। যুক্তরাষ্ট্র সরাসরি সমস্ত দেশের সঙ্গে তাদের সম্পর্ক রক্ষা করবে, সরাসরি সম্পর্ক রক্ষা করবে। এবং যদি কিছু মানে এক ধরনের, আমি যদি আরো খোলামেলা করে বলি, যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নীতি পলিসির ক্ষেত্রে ভারতীয় নীতি পলিসিকে যুক্তরাষ্ট্র প্রাধান্য দিয়েছিল। এখন যেটা হবে খুব সম্ভবত যুক্তরাষ্ট্রের যে নীতি পলিসি সেটা এবার সে ভারতকে দিয়ে করাবে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে। অনেক ধন্যবাদ। ভারতকে দিয়ে করাবে না, করাবে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, ধরেন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে দক্ষিণ এশিয়ায় আপনার যেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক যে ইয়েটা হচ্ছে, আপনার যে জোটটা হচ্ছে, ওই জায়গায় হয়তো দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রকেও যুক্তরাষ্ট্র চায়। তো সেই জায়গাটায় যুক্তরাষ্ট্র কি করবে, যে সেক্ষেত্রে হয়তো আগে যুক্তরাষ্ট্র ভারতের যে স্বার্থকে প্রাধান্য দিত, এখন যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিবে, কিন্তু সেই স্বার্থটা সে বাস্তবায়ন করবে ভারতকে সঙ্গে নিয়ে বা ভারতের মাধ্যমে। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। গৌতম দাস, শুনলেন ডক্টর মারুফ মল্লিকের কথা, এবং আমাদের মূল প্রশ্ন যেটা ছিল যে বাইডেন যুগে আসছে, যে বাইডেন যুগ, সেই বাইডেন যুগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ার নীতি কি হবে আর বাংলাদেশের ক্ষেত্রে কি ঘটবে বলে আপনি মনে করেন? সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটবে, মানে কি একেবারে ঘটতে বাধ্য, এভাবে বলাটাই ভালো হবে। কারণ নিশ্চিতভাবে ঘটবে আপনি বলছেন। একেবারে নিশ্চিতভাবে ঘটবে এই জন্য যে আপনি যদি আমেরিকান গ্লোবাল নেতৃত্বের বয়স দেখেন, বয়সটা হলো 75 বছর। 45 সালকে শুরু ধরলে পরে 45 থেকে এখনকার আঙুর পর্যন্ত ধরলে এটা 75 বছরের একটা হিসাব। সেই 75 বছরের লাইফে আপনি বলছেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে ধরছেন সময়টাকে? হ্যাঁ, এরপর থেকেই তো নেতৃত্বটা পেয়েছিল আমেরিকা পেয়েছে। জি, তো মানে যুদ্ধের নেতৃত্ব পাইছিল, যুদ্ধের নেতৃত্ব শুরু ছিল 42 থেকে, ওই অর্থে তাহলে আরো 3 বছর বাড়বে। এনিওয়ে, সেই দিকে আমরা না যাই। যেটা মূল কথা সেটা হলো যে গ্লোবাল নেতৃত্ব মানে ইকোনমিক এবং পলিটিক্যাল ইকোনমিক সিস্টেম গড়ে তোলা অর্থে আমেরিকান নেতৃত্বটা পাইছিল আসলে 45 সাল থেকে
45 সাল থেকে তৈরি করে এই পর্যন্ত 75 বছর হয়েছে। এই 75 বছরে লাস্ট 4 বছরকে হলো একদম একেবারেই ব্যতিক্রম। এই ব্যতিক্রম এই জন্য যে ট্রাম্প বলে কয়ে বাদ দিচ্ছিল যে আমরা আর গ্লোবাল নেতৃত্ব আমার কিছু যায় আসে না। এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে তার যে পলিসি মেকার, তার পরামর্শক ছিল যারা তাকে নিয়ে এসেছিল, যারা তাকে একটা পার্টিকুলার রাজনৈতিক ডিভাইসের ভিতরে ঢুকিয়ে দিচ্ছিল, এভাবে যদি বলি, তাদের মাথায় তারা খুব প্ল্যান করে আমেরিকান গ্লোবাল রোল থেকে বের করে আনতে চাচ্ছিল। আমেরিকাকে একেবারে একটা লোকাল প্লেয়ার, আমেরিকা কেবল একটা জানি একটা ন্যাশনালিস্ট রাষ্ট্র, হুইচ ইজ অ্যাবসার্ড। তখনও এবং এখনো আমেরিকা ইভেন যেমন এখনো মনে করেন যে শ্রীলঙ্কা যাবে, শ্রীলঙ্কার যে সে সফরটা ঠিক করে, নিশ্চয়ই আমরা আশা করি না জিজ্ঞেস করবে যে আচ্ছা আমি সফরে যেতে চাই, আপনারা কি রাজি আছেন? নিশ্চয়ই এই ল্যাঙ্গুয়েজ যাবে না, জাস্ট বলবে আমি আসতে চাই, আপনার একটা কাছাকাছি ডেট দেন। মানে এক ধরনের কমান্ডিং টোনে এখন সে বলতে পারে বলে আমার ধারণা। দক্ষিণ এশিয়াতে যদি বলেন, স্পেসিফিক্যালি বাংলাদেশের কথা যদি বলেন, ওকে, দুইটা জিনিস নিয়ে বাইডেন আসবে। একটা হলো হিউম্যান রাইটের বিষয়টাকে খুব সাংঘাতিক ভাবে সামনে তুলে আনে ধরবে সে, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারি আমরা। এবং ট্রাম্পের সময় ছিল না, ট্রাম্পের সময়টা ছিল, ট্রাম্পের সময় তো একবারই ওই পিয়া শাহ জাতীয় ঘটনাটা যখন ঘটেছিল, ওই একবারই সে হিউম্যান রাইট নিয়ে একটা অনুষ্ঠান করছিল, এছাড়া কখনোই কোনো অনুষ্ঠান করে নাই। তো বাইডেন আসলে পরে যেটা হবে, বাইডেন আসার আগেই বলে দিয়েছে তার নীতি হিসেবে, স্পেসিফিক্যালি ইন্ডিয়ান কাশ্মীর ইস্যুতে সে হিউম্যান রাইট ভায়োলেশনের প্রসঙ্গ তুলবে, যেটা নিয়ে অলরেডি ইন্ডিয়াতেও নড়াচড়া শুরু হয়েছে। এটা কি করে মোকাবেলা করা যাবে, এটা করে পাশ কাটানো যাবে, এসব কৌশল ইন্ডিয়াতে তৈরি হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও এটা সবচেয়ে বড় একটা ইস্যু হবে বলে আমার ধারণা। অনেকে যেমন আমাদের কুগলম্যানের একটা ইন্টারভিউ ছাপছে আমাদের ট্রিবিউন, ঢাকার না ইংলিশ ট্রিবিউনটা, ইংলিশ ট্রিবিউনে কুগলম্যানের একটা ইমেল সাক্ষাৎকার নিয়ে ছাপছে ওরা। সেখানে কুগলম্যানের অনুমানটা হলো এই যে, কোট আনকোট বলছি, সে মনে করে যে চীন আমেরিকার সম্পর্কটা কেমন হবে সেই আলোকে, সেই লেন্স দিয়ে সে বাংলাদেশকে দেখবে। চীনের সঙ্গে কেমন সম্পর্ক বাংলাদেশের, এবং চীনকে ছাড়তে বলবে সম্পর্ক, না এই ল্যাঙ্গুয়েজে বলবে না, সরাসরি বলবে যে তোমাকে হিউম্যান রাইট রেকর্ড ভালো করতে হবে। তো এটা মানে এটা প্রেশার। এখন এটা মানে তখন তো আপনি অফার করবেন যে আচ্ছা কি করলে হবে, আমরা কি একটু চীন থেকে সরে আসলে হবে কিনা, এরকম কথা উঠতে পারে। কিন্তু আমি মনে করি না এটা মূল প্রসঙ্গ, বা চীনের বিরোধী যাওয়ার জন্য বাংলাদেশ থেকে সরানোর জন্য এটা করতেছে এরকম না। ও জেনারেলি একটা হিউম্যান রাইটের পলিসি নিয়ে আগে আসবে, এইটা হলো মূল কথা। সো আমি একটু ভিন্ন মত প্রশ্ন করছি। মানে আমি আমার দর্শকদের জন্য আরেকটু পরিষ্কার করে বলি, আপনি বলছেন যে বাইডেন সরকারের সময় সারা পৃথিবী জুড়েই তার হিউম্যান রাইটস ইস্যুটাকে সে অনেক জোরালো ভাবে সামনে আনবে, বাংলাদেশ ভারত এটা থেকে বাদ পড়বে না। তো ধরেন বাদ পড়লো না, বাংলাদেশে হিউম্যান রাইটস যে সমস্ত ভায়োলেশন আছে গত এক যুগ ধরে, যেগুলো ক্রমাগত ভাবে বেড়ে চলেছে, সেই জায়গাটা যুক্তরাষ্ট্র যদি এখন ধরে নতুন সরকার, তো সেটার ক্রিয়া প্রতিক্রিয়া কি হতে পারে? প্রথম ক্রিয়া প্রতিক্রিয়া হবে যেগুলো নিয়ে যখন মামলা শুরু হবে, মানে অ্যাকশনগুলো ওদিকে যাবে। আচ্ছা, অ্যাকশনগুলো যখন মামলা হবে, প্রথম জিনিসটা ব্যক্তিগতভাবে যাদের নামে মামলা তাদের বিরুদ্ধে ব্যাপারটা থাকবে একটা পর্যায়ে। ইন্টারন্যাশনাল কোর্টে মামলা, আপনি কি মামলাটা ইন্টারন্যাশনাল কোর্টের কথা বলছেন? কোর্টে মামলা হবে, ইউএন এর হিউম্যান রাইটের অফিসগুলো থেকে চাপ আসবে, জি, সেগুলোকে নিয়ে তাদেরকে ডাকাডাকি করবে, শুনানি করবে, জবাবদিহিতা চাইবে। এগুলো রুটিন মাফিক যেরকম হয় সেরকম তৎপরতাগুলো বাড়বে, এবং এটাই এক ধরনের পলিটিক্যাল প্রেশার হিসেবে বাড়তে থাকবে মারাত্মকভাবে। ছোটখাটো জায়গায় থাকবে বলে আমার মনে হয় না। ডক্টর মারুফ মল্লিক, আবার আপনার কাছে ফিরি, যে বাইডেন সরকার হিউম্যান রাইটস ইস্যুটাকে অনেক জোরালো ভাবে সামনে নিয়ে আসবে এবং বাংলাদেশও তা থেকে বাদ পড়বে না। বাংলাদেশে কি হিউম্যান রাইটস এর ভায়োলেশন কোন স্কেলে আছে বলে আপনি এখন মনে করেন, এবং বাইডেন সরকার যদি এটাকে অনেক জোরালো ভাবে সামনে আনে তাহলে সেটার ফল কি হতে পারে? না ধরেন গৌতম দা তো বলেই দিল অনেক বিস্তারিত ভাবে যে এটার ফল হবে। আমি শেষের প্রশ্নটা দিয়ে শুরু করি, তারপরে আপনার প্রথম প্রশ্নটার উত্তর দেব। জি, যেটা হচ্ছে যে ওই আপনার দেখবেন যে যুক্তরাষ্ট্রের যে সুশীল সমাজ আছে, মানবাধিকার সংস্থাগুলি আছে, বা ওদের সিনেট বা কংগ্রেসের যে বিভিন্ন গ্রুপ আছে, এরা দেখবেন বাংলাদেশের যদি মানবাধিকারের পরিস্থিতির কথাটা ধরেন, ঘন ঘন বিবৃতি দেওয়া শুরু করবে, হিয়ারিং টিয়ারিং শুনানির আয়োজন করতে পারে, বিভিন্ন ধরনের
তো ওদের হচ্ছে যে ওরা যখন আসলে বিভিন্ন ধরনের বিবৃতি দিবে, এটাই কিন্তু একটা বড় ধরনের চাপ। ওরা কিন্তু কখনোই বলে না যে তোমার এটা হয়েছে, আমি এটা পছন্দ করছি না। ওরা জাস্ট একটা আধা পাতার বা এক পাতার একটা বিবৃতি দেয় এবং ইট মিনস এ লট, এটা অনেক কিছু বোঝায়। আমার ধারণা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে যাদেরকে ওরা বিভিন্ন ধরনের চাপ দিয়ে পক্ষভুক্ত করতে চাবে বা স্বার্থ আদায় করতে চাবে, সব দেশের ক্ষেত্রে এটা হবে। এবং এর থেকে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার ভারত, আমরা বাংলাদেশ ভারতের কথা বলছি, কিন্তু পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ বা নেপাল কেউই বাদ যাবে না ওদের ওই নীতির বাইরে থেকে। যার যার জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই চাপ দেবে। কিছুদিন আগে যেটা হলো, এক সেনা কর্মকর্তাকে মেরে ফেললো কক্সবাজারে টেকনাফে। আবার হচ্ছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আরেকটাও আছে, গণপিটুনি। বাংলাদেশে গত 10 বছরে আমি যেটা দেখেছি, বিবিসি বাংলার একটা প্রতিবেদন ছিল, 2011 থেকে 2018 সাল পর্যন্ত প্রায় 800 মানুষ গণপিটুনিতে নিহত হয়েছে। এবং আরেকটা তথ্য হচ্ছে 2011 থেকে 2019 পর্যন্ত, এটা খুব সম্ভবত আইন ও সালিশ কেন্দ্রের তথ্য, বিবিসি যেটা দিয়েছে, আমি নিশ্চিত না, 1000-এর বেশি মানুষ গণপিটুনিতে নিহত হয়েছে। এর পাশাপাশি বিরোধী দলের বা বিভিন্ন মানুষজন, রাজনৈতিক অরাজনৈতিক লোকজন হারিয়ে যাচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে, বা ক্রসফায়ার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, গণপিটুনি হচ্ছে। সবকিছু মিলিয়ে যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো না, আশাব্যঞ্জক না। ওই জায়গায় থেকে পশ্চিমাদের বা যুক্তরাষ্ট্রের উপর থেকে চাপ আসবে দক্ষিণ এশিয়ার, যদি না, কিন্তু এই চাপের কথা প্রশ্নটা আপনাদের দুজনের কাছে আমার, যে ধরুন ডোনাল্ড ট্রাম্প তো 4 বছর ক্ষমতায় আছেন, মানে এখনো পুরো হয়নি 4 বছর। বাংলাদেশে এখন যারা ক্ষমতা আছে তারা 1 যুগ ধরে ক্ষমতায় আছে, 1 যুগের বেশি। তো আমেরিকার আগের সরকার, ট্রাম্পের আগে যে সরকার ছিল, তাদের তরফ থেকে কিন্তু হিউম্যান রাইটস নিয়ে রেগুলার চাপ ছিল। কমিটিগুলো, ফরেন অ্যাফেয়ার্স কমিটি কংগ্রেসের, সেখান থেকে চাপ ছিল, স্টেটমেন্ট রেগুলার হতো, হিউম্যান রাইটস ইয়ারলি যে অ্যানুয়াল হিউম্যান রাইটস রিপোর্ট, সেখানে এগুলা খুব জোরালোভাবে আসতো। কিন্তু বাংলাদেশে এখনকার সরকার তো তখন আমরা দেখেছি যে সেগুলোকে খুব বেশি গুরুত্ব দেয়নি বা এগুলাকে গায়ে মাখেনি। তো তাতে তো কোনো সমস্যা হয়নি। না, সমস্যা হয় নাই, কিন্তু এখানে হয় কি, রাষ্ট্রগুলির মধ্যে, শুধু বাংলাদেশ ইউএসএ না, তো যে কোনো রাষ্ট্রের মধ্যে তো এক ধরনের একটা লেনদেনের সম্পর্ক থাকে, যে কে কিভাবে ইন্টারেক্ট করবে একটা রাষ্ট্রের সঙ্গে, কিভাবে আদান প্রদান করবে স্বার্থগত বিষয়গুলো। তো এখন ধরেন ওই সময় হয় নাই, এখন যে খুব একটা হবে তাও না, কিন্তু আমরা তুলনা করছি ট্রাম্পের সঙ্গে বাইডেনের। আমরা কিন্তু বাইডেনের সঙ্গে ওবামার বা ওবামার সঙ্গে বুশের তুলনা করছি না। আমরা দেখছি যে ট্রাম্পের সময় পরিস্থিতিটা কিরকম ছিল, বাইডেনের সময় কিরকম হবে। এখন যখন ওবামার সময় যখন ছিল, তখন কিন্তু যুক্তরাষ্ট্রের যে আধিপত্য বা সারা বিশ্বে যে মুরলীপনা আমরা বলি, বা যদি ধরেন বড় ভাই সুলভ যে আচরণ, ওটা বজায় ছিল ওবামার সময়। তখন কি আর বেশি কিছু করতে হয় নাই। এখন কিন্তু গৌতমদা যেটা বললো, যে এটাই হচ্ছে বাইডেনের সময়টা হচ্ছে যুক্তরাষ্ট্রের জমানার শেষ সময়। এখন কিন্তু গৌতমদার দৃষ্টিতে, হ্যাঁ, গৌতমদার দৃষ্টিতে তো আমরা শেষ সময় বলি, বা আমরা যদি বলি যে দ্বিতীয় ফেজ শুরু হতে যাচ্ছে, যে ট্রাম্পের পূর্ব পর্যন্ত একটা ফেজ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে, ট্রাম্পের সময় যেটা নষ্ট হয়েছে বা ক্ষয় হয়েছে, বাইডেন হয়তো বা সেটা আবার পুনর্দখল করতে যাবে পরিস্থিতিটা, সেই পুনরুদ্ধার করতে যাবে। সেই পুনরুদ্ধার করতে গিয়ে হবে কি, পরিস্থিতিটা খুব একটা শান্তিপূর্ণ হবে না সারা বিশ্বের জন্য, এক ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে। এখন এই সংঘাতটা আপনার কাছে পরে আসবে। এখন ধরেন পৃথিবীর দেশে দেশে, এটা ঠিক অনেক, জি, সবসময় যুদ্ধ হবে এমন না, নানাবিধ সংঘাত হতে পারে, বাণিজ্যিক সংঘাত হতে পারে, বুদ্ধিবৃত্তিক সংঘাত হতে পারে, যুদ্ধও হতে পারে। তাহলে পরে ওই হিসাবে আমি দক্ষিণ এশিয়ায় ধরেন যে এক ধরনের আপনি সংঘাতময় পরিস্থিতি দেখতে পারেন, বুদ্ধিবৃত্তিক সংঘাত হতে পারে, নানাবিধ চাপ হতে পারে। আপনার কাছে এটা পরে সুযোগ পেলে আসবো, আমরা অনেকক্ষণ এর মধ্যে কথা বলে ফেলেছি। সেটা হলো যে দেশে দেশে যুক্তরাষ্ট্রের মোড়লিপনা বা নেতৃত্ব, যে বিষয়টা বললেন, ডোনাল্ড ট্রাম্প যেটা উইথড্র করে নিয়েছিল বা গুটিয়ে নিয়েছিল, আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের এই গুটিয়ে নেওয়ার ফলে বিশ্ব জুড়ে যত কর্তৃত্বপরায়ণ স্বৈরশাসক আছে তারা সবচেয়ে বেশি খুশি হয়েছে। সুতরাং এই গুটিয়ে নেওয়াটা বিশ্বের মানুষের জন্য ভালো হয়েছে না মন্দ হয়েছে, সেটা একটা বড় আলোচনা জায়গা। গৌতম দা, আপনার কাছে ফিরি, যেটা মারুফ মল্লিক বলল, যে তুলনাটা স্রেফ ডোনাল্ড ট্রাম্পের 4 বছরের সঙ্গে, আগের কোন সরকারের সঙ্গে নয়। সেটাই যদি হয়, তাহলে বাংলাদেশের জন্য তো এটা নতুন কিছু হবে না, বাংলাদেশের এখনকার ক্ষমতাসীনদের জন্য। কারণ তারা তার আগে ওবামার শাসনকাল 8 বছর তারা ফেস করে এসছে, তারা পাত্তা দেয়নি, কোনো অসুবিধা হয়নি। না, আমি তা মনে করি না। কারণ ওবামার সময় আরেকটা বড় ফ্যাক্টর ছিল। ফ্যাক্টরটা হলো এই, যে ওবামার সময়ই বলতে গেলে
আমাদের তত্ত্বাবধায়ক সরকার আমলটা শুরু হয়েছে। জি, তত্ত্বাবধায়ক সরকার আমলে এখানে একটা পুরনো যে কথাটা চায়না কন্টেনমেন্টের হিসাবে আপনার উপহার হিসেবে বাংলাদেশকে তুলে দেওয়া ইন্ডিয়ার হাতে, এই জিনিসগুলো তখনই ঘটছে। ফলে এইসব প্রসঙ্গের দিক থেকে যে সরকার তখন ক্ষমতা ছিল, এটা অনেকটা এর দায় ওবামাকে বইতে হইতো। ফলে তাকেই আবার হিউম্যান রাইটের জন্য ধরবে, এটা খুব একটা ভালো দেখায় না। আর বাই দিস টাইম মানে 14 সালের পর থেকে ওবামাকে আসলে পুরো আমাদের সরকার অকেজো করে দিয়েছিল, যে আমেরিকান কোনো ধরনের চাপ, কোনো ধরনের হস্তক্ষেপ, কোনো ধরনের দাবি, কোনো কিছু কাজ করে নাই 14 সালের থেকে। 14 সালে যে নতুন সরকার গঠন হয়, নতুন মন্ত্রিসভা গঠন হয়, এই পর থেকে এটা হয় নাই কখনো। সো 14 থেকে 16, 14, 15, 16, তো 17 সাল থেকে তো নতুন সরকার ক্ষমতায় নিচ্ছে আসলে। সো ওই আমলটা এইভাবেই চলে গেছে বলতে পারি আমরা। সো এক অর্থে বলতে গেলে হাসিনা সরকার যে সুবিধাটা পাইছে, এটা হলো ট্রাম্পের কিছু না বলার সুবিধাটা বেসিক্যালি, যে সে তো ইন্টারভেন করবে না এবং সে তো হিউম্যান রাইটের কোনো কিছু হলেই কোনো কিছু বলবে না। তাহলে এখানে প্রশ্নটা আরেকটু ক্লিয়ার করি যে ওবামার শেষ 2 বছর যদি পাত্তা না দিয়ে কোনো অসুবিধা না হয়ে থাকে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনদের, তাহলে এখন বাইডেন সরকারকে পাত্তা না দিলে কি হবে? সমস্যা হওয়ার কথা না। একটা প্রশ্ন হলো যে পাত্তা দিবেন না আপনি, আর যখন আপনাকে টেনে নিয়ে যাবে ইন্টারন্যাশনাল কোর্টে বা হিউম্যান রাইটের কোনো একটা ফোরামে, এই জিনিসগুলোকে মোকাবেলা করা তুলনামূলক অনেক কঠিন। এই দুটো এক তুলনীয় জিনিস না। আর আগে আপনাকে তো বলে দিলাম যে ট্রাম্পের আমলে, সরি ওবামার আমলে কখনোই কোনো ফোরামে নিয়ে গিয়ে বিরাট কোনো ন্যস্ত, যেমন 13 সালের যে ইউপিআরটা হয়েছিল, আমি গেছিলাম ওই বছর জেনেভাতে, ওই ইউপিআরে বহু ধরনের হেস্তনেস্ত হয়েছিল কিন্তু আসলে ওটাই ছিল সেকেন্ড বার কমিটমেন্ট, যে তুমি যে আগের বার কমিট করছিলে এই জিনিস পালন করবা, তাতে কিছুই করো না দেখা যাচ্ছে। তো একটা প্রচন্ড চাপ আসছিল। দীপুমণি তখন পররাষ্ট্রমন্ত্রী ছিল। দীপুমণি বলেছিল যে আমাদের দেশে তো এই জিনিসগুলো নাই, এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না, এগুলো তো আমরা নাই, এগুলো আমাদের কনস্টিটিউশনে নাই, এই ধরনের একটা কথা বলে, মুখ রক্ষার একটা কথা বলে সে বেরিয়ে আসছিল। তো আপনি তাহলে ডক্টর মারুফ মল্লিকের সঙ্গে আপনার চিন্তার পার্থক্য বা বিশ্লেষণের পার্থক্য যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আপনি বলছেন যে জো বাইডেনের সরকার কেবলমাত্র ডোনাল্ড ট্রাম্পের সরকারের চেয়ে ব্যতিক্রম হবে না, বরং জো বাইডেনের নিজের যে আগে সরকার ছিল 8 বছর, তিনি যে সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সেই সরকারের চাইতেও এটার চরিত্র ভিন্নতর হবে। এই ভিন্নতা আমরা ব্রডারলি ধরে নিতে পারি। হিউম্যান রাইট মানেই কিন্তু সবসময় ব্যাকগ্রাউন্ডে, এর অপোজিটে থাকে আমি সুবিধা চাই কিছু, আমি তোমাকে হিউম্যান রাইট নিয়ে ধরতেছি এই জন্য যাতে তুমি এখন আমার কথা শুনো, এটা শুনলে পরে আমি কিছু চাপ কমাবো, এই ধরনের ডিল সবসময় আন্ডারহ্যান্ডে থাকে। সেই ডিলটার সম্পর্কে আগাম আবার বলা হচ্ছে এবার, যে তোমরা যেন এই ডিল করতে যে হিউম্যান রাইটের মেনটেন করাটাকে লুজ করে না দাও। এই কথাগুলো বলছে মানে নীতিগুলো ঠিক করে রাখছিল আসলে কিসিঞ্জার এটা নীতিটা তৈরি করতে বলছিল চীনকে ধরার জন্য। চীনকে যদি ধরতে চাও তাহলে আমেরিকাকে বলতেছে তোমাদের জন্য কাজ সহজ হয়ে যাবে যদি আগে থাকতে হিউম্যানিটির স্ট্যান্ডার্ডটা ঠিক রাখো। এই যে আগে যদি সস্তা কোনো দেশের থেকে সুবিধা পাওয়ার লোভে ছাড় দিয়ে থাকো, তাহলে এই অস্ত্রটা কাজ করবে না। তার মানে আপনি বলছেন যে আলটিমেটলি বাইডেন সরকার এখন আবার সেই পুরনো কিসিঞ্জারি নীতি বা কৌশল বাস্তবায়নের পথে এগোবে। সাধারণভাবে শুনে রাখেন, শব্দটা হলো ডেমোক্র্যাটদের যে স্ট্যান্ডার্ড রুল আছে, স্ট্যান্ডার্ড যেই পলিসি আছে, সেইটাকে ফিরত আনবে। এই জন্য বারে বারে এই কথাটা আসতেছে। আরেকবার আসবো, তার আগে ডক্টর মারুফ মল্লিকের কাছে শেষ আপনি খুবই সংক্ষেপে যদি বলেন যে গৌতম দাস আপনার সঙ্গে দ্বিমত পোষণ করে বা আপনার চিন্তার সঙ্গে যে পার্থক্যটা তুলে ধরলেন, সেখানে আপনি কি বলবেন? কোন জায়গাটা একটু যদি আমাকে। সেটা হলো যে জো বাইডেনের সরকার কেবলমাত্র ট্রাম্প সরকারের চেয়ে ভিন্নতর হবে না, বরং জো বাইডেন আগে যে 8 বছর একটা সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সেই সরকারের চেয়েও তার নতুন সরকারের চরিত্র এবং কৌশল ভিন্নতর হবে। ওইটার ভিন্নতর হবে, ঠিক আছে। আমি যেটা বলছিলাম তো আমার ওই কথাটাতেই বলি, ভিন্নতর হবে হয়তো বা গৌতম দা এইভাবে চিন্তা করছেন যে ওই যে পুনরুদ্ধার যেটা করতে হবে, তাদের যে হারানো যে সাম্রাজ্য বা গৌরব,
সেইটা যখন পুনরুদ্ধার করতে যাবে তখন হচ্ছে আসলে এই যুক্তরাষ্ট্র নানাবিধ ভাবেই আপনাকে বিভিন্ন দেশকে, শুধু বাংলাদেশ না, এবং তার প্রধান লক্ষ্য হচ্ছে যে দক্ষিণ এশিয়া থেকে যে করে হোক চীনকে দূরে ঠেলে দেয়া। ওরা কিন্তু কখনোই করবে না যে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার মানবাধিকার পরিস্থিতি ভালো হোক, এর জন্য তারা লড়াই করছে না। তাদের লড়াইটা হচ্ছে দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতিকে আটকে দেওয়া। এই জায়গাটায় এই যে সাউথ, দক্ষিণ পূর্ব, দক্ষিণ এশিয়া পর্যন্ত যেন পৌঁছাতে না পারে, এটার জন্য যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে যাবে এবং সেটার জন্যই তারা বিভিন্ন ইস্যুতে কথা বলবে। সম্ভবত মানবাধিকার একটা ইস্যু হতে পারে। অনেক ধন্যবাদ গৌতম দাস। শেষ প্রশ্ন, যে এই যে আপনি বিশ্লেষণ করলেন যে যুক্তরাষ্ট্রের ভূমিকার যে নতুন রূপ হবে বলে আপনি ধারণা দিয়েছেন, তো সেই ক্ষেত্রে ভারতের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে? খুবই শোচনীয়। প্রথম কথা আমি মনে করি যেদিন দেখবেন যেমন বাইডেনের প্রায়োরিটি দিক থেকে, সে তো 20শে জানুয়ারি শপথ নেবে, জানুয়ারির শেষের দিকেই তার টিম চীনের সাথে আলোচনায় বসে পড়বে, যে আলোচনাটা অর্ধেক হয়ে আছে, ফার্স্ট রাউন্ড হয়ে আছে, আরো 2 রাউন্ড বাকি আছে। ট্রাম্পের আমলেই হয়েছে, চুক্তিও হয়ে গেছে। সো সেকেন্ড আর থার্ড রাউন্ডে বসা শুরু হয়ে যাবে। সেকেন্ড রাউন্ডটা যখন আবার চুক্তি পর্যন্ত পৌঁছে যাবে, তখনই আমার ধারণা যে অলরেডি শীর্ষ পর্যায়ে বাইডেন জিনপিং একসাথে বসবে, সেটা আমেরিকাতেই বসবে। আপনি বলছেন চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে সামগ্রিকভাবে? আসছি, এটা উন্নতি কি না শব্দটা আমি ইউজ করছি না, আমি অন্য একটা শব্দ ইউজ করবো এখানে হবে ফার্স্ট ডিলিংটা হবে। এখানে ডিলিংটা হবে, এটাকে আমি খুব ব্রডারলি একটা বাক্যে যদি বলতে হয়, তাহলে চীন এখানে কিনবে হলো, চীন যতদূর সম্ভব আমেরিকাকে বাজার সুবিধা দেওয়া যায়, চায়নাতে রপ্তানি করতে চায় আমেরিকান পণ্য, তার বাজার দিবে সে। এটা দিয়ে যতদূর দেওয়া যায় সর্বোচ্চটা দিবে সে, দিবে ইন এক্সচেঞ্জ, যাতে চায়না যে গ্লোবাল নেতৃত্ব এই সময় নিয়ে নিবে, এটার জন্য আনডিস্টার্ব হয়। এখন এটাকে বলে গয়ে নিবে, দুই ভাবে হতে পারে। একটা হতে পারে বলে গয়ে নিল আন্ডারস্ট্যান্ডিং করে, কথাটা ওপেন করে নিয়ে, আর একটা হতে পারে ওপেন করলো না, কিন্তু দুজনে জানছে যে এই জন্যই করতেছে। সো যেভাবেই করুক, এক্সচেঞ্জটা হবে বাজার দেওয়ার বিনিময়ে। এই সময়ে এই 4 বছরের ভিতরে লিডারশিপটা পাকা করে, মানে পাকা করা বলতে বাধাহীন করে নেওয়া, এই অর্থে বাধাহীন অর্থে পাকা করে নেওয়া। আর সেই প্রক্রিয়ার ফলশ্রুতিতে তখন ভারত একটু কোণঠাসা হয়ে পড়বে। আসছে এইটার জন্য ফার্স্ট রাউন্ডের কথাটা যখন শেষ হয়ে যাবে, সেই সময় তারা সামিটে বসবে। এই সামিটে যে এই পর্যন্ত ইন্ডিয়ার সুযোগ আছে, এই সময় পর্যন্ত এদিক সেদিক চিন্তা করার। সামিটে যখন বসে যাবে, তখন ইন্ডিয়ার জন্য হাই টাইম এটা, যে এবার আমি বাদ পড়ে যাচ্ছি, আমাকে দ্রুত চীনের সাথে বসতে হবে। চীন আমেরিকা বসে মিডিয়া ফেলতেছে, ভাগ পটরা করে ফেলতেছে নিজে, কে কতটা কি নেবে তার একটা ফসলা হয়ে যাচ্ছে। সো আমি বাদ পড়ে যাবো, আমার তো আর কেউ নেই এখন, তো আমেরিকাকেও আমার পক্ষে পাচ্ছি না এইসব প্রসঙ্গে। সেই জন্য আমার ধারণা অলরেডি বর্ডারে লাদাখ প্রসঙ্গে অলরেডি দেখেন, ওখানে খেয়াল করেন যে দ্রুত সৈন্য প্রত্যাহারের বিষয়ে কথাবার্তা খুব দ্রুত আগাচ্ছে। অর্থাৎ এটা যে ওই প্যাসিফিকের ভয় দেখায়, কোয়াডের ভয় দেখায় যে আর আগাবে না, পাগলা ট্রাম্প যে আর আসবে না, ও বাঁচাতে আসবে না, সিনারিও যে কমপ্লিটলি উল্টো দিকে চলে গেছে। এই জিনিসটা কানে পানি ঢুকবে। আমি একটা শুধু অ্যাড করি গৌতম দার সঙ্গে, যেটা আপনি বলছেন সঙ্গে যাবে, ভারত কিন্তু বিভিন্ন জায়গায় চীনের সঙ্গে আছে। আপনি ব্রিক্সে আছে, ক্লাইমেট নেগোসিয়েশনসে বেসিক কান্ট্রি করে আছে, সাংহাই ইনিশিয়েটিভসে কিন্তু ইন্ডিয়া আছে চীনের সঙ্গে। এটাই আর কি। আমি এগুলো তো পজিটিভ অফার দেওয়া হয়েছিল, ইন্ডিয়া কি হতে পারতো ওই অর্থে, and that has been lost. এটা কিন্তু গৌতমদা বলছেন যেহেতু এখন চায়না আমেরিকা একটা নতুন প্রসেস বা প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে 20 তারিখের পরে, সুতরাং এই ইনিশিয়েটিভ গুলো এখন অনেকটা অপ্রাসঙ্গিক বা গুরুত্বহীন হয়ে পড়বে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ গৌতম দাস, ডক্টর মারুফ মল্লিক। এখানে এত ব্যাপক আলোচনার সুযোগ আছে যে আমাদেরকে এরকম অনেকগুলো এপিসোড হয়তো কথা বলতে হবে, সেই প্রত্যাশা রইল। আমরা আবার কথা বলবো, ততক্ষণ আপনারা ভালো থাকুন, নিরাপদ থাকুন।
প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন গৌতম দাস এবং ডক্টর মারুফ মল্লিকের কথা, যে যুক্তরাষ্ট্রের নতুন সরকার জো বাইডেনের নেতৃত্বে, যেটি আগামী 20 জানুয়ারি দায়িত্ব নিতে যাচ্ছে, সেই সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ায় তাদের নীতি কি হবে এবং তার ফলে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনরা কি ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে, তারা কিছুটা পূর্বাভাস দিয়েছেন। আমরা এই বিষয়ে তাদের সঙ্গে বা অন্য আরো অনেকের সঙ্গে পরবর্তীতে আরো আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, নিরাপদ থাকুন। খুদা হাফেজ।